অর্থনৈতিক মন্দা মানে রিসেশন কি আগে থেকে বোঝা সম্ভব? একবার ভাবুন তো, ফিন্যান্সের দুনিয়ায় এমন একটা চার্ট আছে যা কিনা গোটা অর্থনীতির ভবিষ্যৎ বলে দিতে পারে। চলুন আজকে সেই রহস্যময় চার্টটা নিয়েই একটু কাটাছেঁড়া করা যাক। ব্যাপারটা শুনতে একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? যে একটা মাত্র চার্ট দেখেই বলে দেওয়া যাবে সামনে মন্দা আসছে কি না। তো চলুন আজ এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। ইতিহাস কিন্তু আমাদের বেশ অবাক করার মতো একটা প্যাটার্ন দেখায়। এই যে স্লাইডটা দেখছেন, খেয়াল করুন, ২০০৭ সালে ইল্ড কার্ভ উল্টে গিয়েছিল, আর ঠিক তারপরেই ২০০৮ সালে এলো সেই ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দা। আবার দেখুন ২০১৯ সালে একই জিনিস ঘটল, আর ২০২০ সালে আমরা দেখলাম বিশ্বজোড়া আর একটা সংকট। তো এই যে একটা যোগসূত্র, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? ইল্ড কার্ভ জিনিসটা কি সেটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে ইল্ড ব্যাপারটা বুঝতে হবে। আর ইল্ড বুঝতে হলে বন্ডের দাম বা প্রাইসের সাথে এর কি সম্পর্ক সেটা জানাটা খুব জরুরি। চলুন এই মূল ব্যাপারটা দিয়েই শুরু করা যাক। খুব সহজ করে যদি বলি, বন্ড ইল্ড হলো একটা বন্ড থেকে আসলে কতটা লাভ বা রিটার্ন পাওয়া যাচ্ছে সেইটার একটা মাপকাঠি। এটা এমন একটা সুদের হার যা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা বন্ডের আজকের দাম তার ভবিষ্যতের আয় অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। এর ফলে কি হয়, বিভিন্ন বন্ডের মধ্যে তুলনা করাটা অনেক সহজ হয়ে যায়। বন্ডের দাম আর ইল্ডের সম্পর্কটা জানেন, ঠিক একটা সিসর মতো, মানে একদম বিপরীত। যখন বন্ডের দাম বাড়ে তখন তার ইল্ড কমে যায়, আর যখন দাম কমে তখন ইল্ড বেড়ে যায়। কারণটা খুব সোজা, বন্ড থেকে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে সেটা তো আগে থেকেই ঠিক করা। তাই আপনি যদি কম দামে বন্ডটা কেনেন, তাহলে আপনার লাভের হার বা ইল্ড তো স্বাভাবিকভাবেই বেড়ে যাবে, তাই না? অর্থনীতির একটা একেবারে মৌলিক নিয়ম হল, আজকের ১ টাকার মূল্য ভবিষ্যতের ১ টাকার চেয়ে সবসময় বেশি। একেই বলা হয় টাইম ভ্যালু অফ মানি। আর এই সহজ ধারণাটাই কিন্তু ইল্ড কার্ভ বোঝার আসল চাবিকাঠি। ধরুন আপনি আজ ১ টাকা বিনিয়োগ করলেন, আর সুদের হারে ১ বছর পর সেটা বেড়ে হবে 1+r টাকা, ২ বছর পর সেটা হবে 1+r স্কোয়ার্ড। এভাবেই কিন্তু চক্রবৃদ্ধি হারে টাকা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এটাই হলো কম্পাউন্ডিং ইন্টারেস্টের জাদু। আচ্ছা, এবার চলুন প্রশ্নটা একটু উল্টো করে ভাবি। ভবিষ্যতে যে ১ টাকা পাওয়া যাবে সেটার আজকের মূল্য ঠিক কত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা ডিসকাউন্টিং নামে দারুণ একটা কনসেপ্টের দেখা পাব। ডিসকাউন্টিং হল ভবিষ্যতের কোনো টাকাকে তার বর্তমান মূল্যে নামিয়ে আনার একটা প্রক্রিয়া। যেমন ধরুন ১ বছর পরে পাওয়া ১ টাকার আজকের আসল মূল্য হল 1/1+r টাকা। ফিন্যান্সের জগতে যে কোনো কিছুর দাম বের করার জন্য এই পদ্ধতিটা কিন্তু ভীষণ জরুরি। এখানে একটা মজার ব্যাপার বলি। ১৬৮৩ সালে গণিতবিদ বার্নলি ঠিক এই সমস্যাটা নিয়েই কাজ করছিলেন, মানে ক্রমাগত চক্রবৃদ্ধির সুদ কিভাবে গণনা করা যায়। আর এই সমস্যার সমাধান করতে গিয়েই তিনি গাণিতিক ধ্রুবক আবিষ্কার করে ফেলেন। ভাবা যায় এটাই ছিল হয়তো ইতিহাসের প্রথম ম্যাথমেটিক্যাল ফিন্যান্স পেপার। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে ইল্ড আর দামের কথা বলছি, এগুলো আসলে কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত? উত্তরটা হলো বন্ড। চলুন খুব সংক্ষেপে বন্ড জিনিসটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। বন্ড মূলত ২ রকমের হয়। একটা হলো জিরো কুপন বন্ড। এখানে ব্যাপারটা সহজ, মেয়াদ শেষে একবারে পুরো টাকাটা ফেরত পাওয়া যায়, মাঝে কোনো সুদ দেওয়া হয় না। আর অন্যটা হলো কুপন বন্ড, যেখানে নির্দিষ্ট সময় পরপর সুদ বা কুপন পাওয়া যায়, আর মেয়াদ শেষে আসল টাকাটা ফেরত আসে। এই স্লাইডটা দেখলে একটা ১০ বছরের কুপন বন্ডের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বিনিয়োগকারী প্রতি বছর একটা করে কুপন পেমেন্ট পাচ্ছেন, আর ১০ম বছরে গিয়ে শেষ কুপনের সাথে পুরো আসল টাকাটাও ফেরত পেয়ে যাচ্ছেন। এই সবগুলো ভবিষ্যতের পেমেন্টের আজকের মোট মূল্যই হল বন্ডটার আসল দাম। বেশ, তাহলে আমরা ইল্ড, ডিসকাউন্টিং আর বন্ড নিয়ে বেসিক ধারণাগুলো পেয়ে গেছি। এবার চলুন আমাদের মূল রহস্যে ফেরা যাক, মানে ইল্ড কার্ভ আসলে আমাদের কি সংকেত দেয় সেটা বোঝার চেষ্টা করি। ইল্ড কার্ভের প্রধানত দুটো আকৃতি দেখা যায়। একটা হলো নরমাল, যেটা উপরের দিকে উঠতে থাকে। এর মানে হলো লম্বা সময়ের বন্ডে ইল্ড বা রিটার্ন বেশি, আর কম সময়ের বন্ডে কম।
আর অন্যটা হলো ইনভার্টেড বা উল্টো, যেটা নিচের দিকে নামতে থাকে। এখানে ঠিক উল্টোটা ঘটে, কম সময়ের বন্ডের ইল্ড লম্বা সময়ের বন্ডের চেয়েও বেশি হয়ে যায়। নর্মাল কার্ভকে সাধারণত স্বাভাবিক বা ক্লাসিক্যাল হিসেবে ধরা হয়, কারণটা খুব যুক্তিসঙ্গত। বিনিয়োগকারীরা যখন বেশি দিনের জন্য টাকা ধার দেন তখন তারা বেশি রিটার্ন বা ইল্ড আশা করেন, তাই না? কারণ লম্বা সময়ে ঝুঁকি আর অনিশ্চয়তা দুটোই বেশি থাকে। এই অতিরিক্ত ইল্ডটা সেই ঝুঁকির ক্ষতিপূরণ হিসেবে কাজ করে। বিশেষজ্ঞরা কিন্তু প্রায় একমত যে মন্দার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ইনভার্টেড ইল্ড কার্ভ একটা দারুণ নির্ভরযোগ্য সংকেত। এর উপর প্রচুর গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে এটা আসলেই টাচ করে। তাই অর্থনীতিবিদরা এই সিগন্যালটাকে কখনোই হালকাভাবে নেন না। তাহলে আসল প্রশ্নটা হলো, একটা ইনভার্টেড বা উল্টো ইয়েল কার্ভ আসলে অর্থনীতি নিয়ে কি বার্তা দিচ্ছে? কেন এটাকে মন্দার একটা পূর্বাভাস হিসেবে দেখা হয়? তাহলে চলুন রহস্যটা সমাধান করি। যখন ইয়েল্ড কার্ভ উল্টে যায়, এর মানে হলো বিনিয়োগকারীরা আশা করছেন যে ভবিষ্যতে সুদের হার এখনকার চেয়ে কমবে। এখন ভাবুন, কেন্দ্রীয় ব্যাংক কখন সুদের হার কমায়? সাধারণত তখনই যখন অর্থনীতি দুর্বল হয়ে পড়ে আর তাকে চাঙ্গা করার দরকার হয়। সুতরাং একটা ইনভার্টেড কার্ভ আসলে বাজারের সম্মিলিত একটা ভবিষ্যৎবাণী যে সামনে সম্ভবত একটা অর্থনৈতিক মন্দা আসছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুহূর্তেও কিন্তু ইল্ড কার্ভ ইনভার্টেড অবস্থাতে আছে। ইতিহাস যদি আমাদের কোনো শিক্ষা দিয়ে থাকে, তাহলে প্রশ্নটা থেকেই যায়, এরপর কি হতে চলেছে? এটা শুধু একটা চার্ট নয়, হয়তো এটা বাজারের পক্ষ থেকে পাঠানো একটা বড় সতর্কবার্তা। এখন দেখার বিষয় হলো আমরা এই সংকেতটাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছি।